হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি লাইফ আফটার লাইফ অর্থাৎ রেমন আর ফ্যারি ড্রামাটার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতেই দেখি জিবো ফ্যাং ইউকে চাকু দিয়ে ভয় দেখাতে থাকে, কিন্তু সে তার কোনো ক্ষতি করার আগে সেখানে লি চলে আসে আর সে ইউকে বাঁচানোর পর জিবো-ফ্যাং এর সাথে লড়াই করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সে যখন ইউকে আঘাত করতে যাবে তার আগে লি তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার ঘাড়ে কিছুটা কেটে গিয়েছে। আর এই সুযোগে জিবো-ফ্যাং তখন ওখান থেকে পালিয়ে যায়। এরপর লি তার হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। লি ইউকে বলে, তুমি কান্না করলে তখন কি ভূমিকম্প হয়? এটা শুনে ইউ অনেক অবাক হয় আর বলে, তার মানে তুমি আমাদের কথা শুনেছ? সে বলে, আমি ইচ্ছে করে শুনিনি, ওখান থেকে যাওয়ার সময় আমি এটা শুনেছি। ইউ ওখান থেকে যাওয়ার সময় তার কিছু একটা মনে পড়ে আর সে তার কাছে এসে বলে, তোমারও তো আঘাত লেগেছে আর এটা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। সে বলে, এই আঘাতটা অনেক অল্প, কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু ইউ তো অনেক নাছোড়বান্দা ছিল, সে তাকে মিথ্যে কথা বলে যে জিবো-ফ্যাং আমাকে বলেছে তার এই আঘাতে 3 দিনের মধ্যে কেউ মারা যেতে পারে, তাই এই রক্তগুলো ফেলে দিতে হবে। লি বলে, কিন্তু তোমার হাতে তো কাটা গিয়েছে, তাই তুমি আগে নিজেরটা ঠিক করো। কিন্তু সে বলে, আমি তো আমার হাতেরটা অনেক আগেই ফেলে দিয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার ঘাড়ের এই রক্তগুলো ফেলতে আমি তোমাকে সাহায্য করব। এটা বলে সে লিয়ের ঘাট থেকে সে রক্তগুলো চুষতে থাকে। এটা দেখে লি পুরো হতভম্ব হয়ে যায় আর পুরো স্ট্যাচুর মতো বসে থাকে। ইউ এর পর সে রক্তগুলো বাটিতে নিয়ে বলে, এবার আর কোনো চিন্তা নেই। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এদিকে লিয়ান টেম্পলের মধ্যে তার কাজ করছিল, তখন সেখানে শ্যান আসে আর তার সাথে লড়াই করতে থাকে। শ্যান বলে, তুমি কেন ওই দিন আমাকে বিয়ে করতে আসনি? লিয়ান বলে, এতদিন আগের কথা, আমি তো এটা প্রায় ভুলেই গিয়েছি। শ্যান বলে, আমি আমার উত্তর চাই, তুমি কেন আমাকে বিয়ে করতে আসনি? সে বলে, তখন আমি অনেক সাধারণ একটা পদে ছিলাম, কিন্তু এখন আমি একটা পুরো টেম্পলের দায়িত্ব পেয়েছি, তাই আমি তোমাকে বিয়ে করতে আসিনি। সে বলে, তার মানে আমি তোমার যোগ্য ছিলাম না? সে তাকে আঘাত করার আগে ওখানে ইউ আসে। ইউকে দেখে শ্যান বলে, আমি তো তোমার যোগ্য ছিলাম না, তাহলে এই মেয়েটা তোমার কাছে কি করছে? এটা বলে সে তার গলায় তরোয়াল ধরে। সে তো ভয়ে যখন পিছিয়ে যাচ্ছিল তখন তার পা একটা পাথরের মধ্যে লেগে ইউ ওখান থেকে পড়ে যায় আর তার হাতে থাকা সে বাটিটাও পড়ে যায়। ইউর কিছু করার ছিল না, সে এরপর বাটিটা নিয়ে বসেছিল। শ্যান এসে বলে, আমি জানতাম না এই রক্তগুলো অনেক বেশি প্রয়োজন ছিল, তুমি বলো এটা কিসের রক্ত? সে বলে, আমি একটা সাপের থেকে রক্তটা নিয়েছি, আমি জানি না সে সাপটা আমাকে আবার রক্ত নিতে দিবে কিনা। শ্যান বলে, তাতে তো কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য সে সাপটা খুঁজে আনবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ইউ বলে, এই রক্তটা তো পড়ে গিয়েছে, আমি যখন লিয়ের কাছে আবার রক্ত নেওয়ার জন্য যাব তখন তো সে অবশ্যই আমাকে মেরে ফেলবে। তার এতটা চিন্তিত হওয়া দেখে লিয়ান তাকে একটা বুদ্ধি দেয়। ইউ তখন লিয়ের কাছে এসে বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি আর বিনিময়ে তুমিও আমার জীবন বাঁচিয়েছো, এর জন্য আমরা দুজন তো এক হয়ে গেলাম। লি বলে, কিন্তু তুমি বলতে কি চাইছো? সে বলে, আমরা দুজন তো ভাই বোন হতে পারি, কেননা তুমি যেহেতু আমাকে প্রোটেক্ট করো ঠিক আমিও তোমাকে সেভাবে প্রোটেক্ট করি। ইউ এটা এজন্য বলছিল কারণ ভাই বোন হতে গেলে তো তাকে একটা রিচুয়াল পালন করতে হবে, যে রিচুয়ালের মাধ্যমে তাদের হাত কেটে রক্ত লাগবে। তার এই প্রস্তাবে লি তখন না করে দেয়। সে তার কারণ জিজ্ঞেস করলে লি বলে, ভাই বোন হতে হলে তো আমাদের দুজনের সবসময় একে অপরের পাশে থাকতে হবে। ইউ বলে, তাতে কোনো সমস্যা নেই, যদি তুমি মারা যাও তাহলে আমিও তোমার সাথে মারা যাব, কিন্তু আমি আগে মারা গেলে তোমার আমার জন্য মরতে হবে না। লি বলে, তোমার একটা কথাও ঠিক নেই। ইউ বলে, তাতে কোনো সমস্যা নেই, যদি আমরা দুজন ভাই বোন না হই তাহলে আমি এখান থেকে ফিরে যাব। এরপর জিবো-ফ্যাং তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে উল্টো মেরে ফেলবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তোমার এখানে আসতে হবে না। সে চলে যেতে চাইলে লি তাকে থামায় আর বলে, আমি তোমার ভাই হতে চাই। তার কথায় ইউ অনেক খুশি হয় আর বলে, আমি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। সে চলে যাওয়ার পর লি ভাবে, আমিও চাই তুমি কতদূর পর্যন্ত করতে পারো। রাতের বেলা লি দুটো লাল রঙের মুক্তো নিয়ে বলে, অবশেষে এই মুক্তো দুটো আমার কাজে আসবে। তখন সেখানে শ্যান আসে। লি তাকে সমস্ত কথা বলে যেগুলো ইউ তাকে বলেছে। শ্যান বলে, আমি জানি তুমি কারোর সাথে মিশতে চাও না, কেননা তুমি আগের জন্মে মারা যাওয়ার পর লেত ওয়াটারটা খাওনি, এজন্য হয়তো স্পিরিটরা তোমার চুল, তোমার রক্ত আর তোমার চোখের পানি নিতে আসবে, কিন্তু এত বছর হয়ে গেছে একজনও আসেনি, তাই আমার মনে হয় না কেউ এখন আসবে। এত বছর তুমি একা ছিলে, কিন্তু কেউ যখন তোমার বন্ধু হতে চায় তাহলে অবশ্যই তোমার তাকে বন্ধু বানানো উচিত। কিন্তু লি তার কথা শুনে না আর বলে, আমি একা থাকতে পছন্দ করি,
শ্যান তাকে বোঝানোর জন্য একটি চপস্টিক নিয়ে বলে, এটা ভাঙা অনেক সোজা, কিন্তু এটি যখন দুটো হয়ে যায় তখন এটা ভাঙা একেবারেই সোজা না। কিন্তু আমাদের এই ডেমন তো দুটো চপস্টিককে ভেঙে বলে আমি দুটোকে একসাথে ভাঙতে পারি। তার এমন আচরণ দেখে তো বেচারি শ্যান আর কিছু বলতে পারে না। এদিকে ইউ লাল রঙের একটা পোশাক পরেছে সেই রিচুয়ালগুলো পালন করার জন্য। সে যখন এখানে আসে তখন লি তাকে বলে, তুমি কেন লাল রঙের পোশাক পরেছো? সে বলে, এই অনুষ্ঠানটা অনেক ভালো, আর শুভ কাজে তো সবসময় লাল রঙের পোশাক পরা হয়, তাই আমিও এই ড্রেসটা পরেছি। এরপর তারা দুজনে সেই রিচুয়ালগুলো পালন করতে থাকে, যেটা করার পর অবশেষে তাদের রক্ত দেওয়ার পালা আসে। ইউ তো এখানে নিজের হাত অনেক বেশি কেটে ফেলেছে। লি বলে, মানুষ তো সবসময় অল্প একটু হাত কাটে, কিন্তু তুমি কেন বেশি কেটেছ? এরপর সে যখন তার হাত কাটে তখন নিজের বাটিতেই রক্তগুলো পড়ার আগেই ইউ সে বাটিটা বদলে দেয় আর বলে, তুমি এই বাটিতে রক্ত নাও। এমন করাতে লিয়ের একটু সন্দেহ হয়, কিন্তু সে তাকে কিছু বলে না। শ্যান বলে, এবার তোমাদেরকে এই রক্তগুলো খেতে হবে, তাহলে তোমরা একে অপরের ভাই বোন হতে পারবে। ইউ অবাক হয়ে বলে, কিন্তু আমি তো এই নিয়মটা জানতাম না। লি এরপর যখন নিজে রক্তগুলো খেতে যাচ্ছিল তার আগে ইউ আবারও সে বাটিটা চেঞ্জ করে দেয়, কিন্তু এবারেও লি তাকে কিছু বলে না আর চুপচাপ সে রক্তগুলো খেয়ে নেয়। যখন ইউ এর খাবার পালা আসে তখন সে বলে, আমার পেট ভর্তি আছে, আমি এগুলো পরে খাবো। সে এগুলো নিয়ে চলে যেতে চাইলে লি তাকে থামায় আর বলে, তুমি আমার রক্ত নিয়ে কোথায় যাচ্ছ? সে বলে, আমি তো নিয়ে যাচ্ছি না, কিন্তু আমি এগুলো পরে খাবো। সে তার থেকে রক্ত নিয়ে বলে, তুমি আসলে কি করতে চাইছো? ওই দিনও তুমি আমার থেকে আমার রক্ত নিয়েছো, আর এই দিনও চলে যাচ্ছিলে। তুমি যদি আমাকে সত্যটা না বলো তাহলে এই রক্তগুলো আমি ফেলে দেব। ইউ বুঝতে পারে সে যদি এই সুযোগটা হারিয়ে ফেলে তখন সে আর কোনো সুযোগ পাবে না, তাই সে নিজেকে বাঁচানোর জন্য বলে, আমার আসলে শক্তিশালী একজন ডেমনের রক্ত প্রয়োজন, কারণ আমি অনেক বেশি দুর্বল। লি বলে, কিন্তু আমি তো তোমাকে কখনো দুর্বল দেখিনি। তখন সে অ্যাক্টিং করতে থাকে আর বলে, আমি চাই এই রক্তগুলো খেতে, যাতে আমার নিজেকে কখনো দুর্বল মনে না হয়। এটা বলে সে তাকে রিকোয়েস্ট করে বলে এই রক্তগুলো যেন তাকে দিয়ে দেওয়া হয়। লি ইউ এর কাছ থেকে লুকিয়ে সে লাল রঙের মুক্তটাও রক্তের মধ্যে দিয়ে দেয়, আর সে এটা তখনই ইউকে খেতে বলে। ইউ বাধ্য হয়ে সে রক্তগুলো মুখে নিয়ে ওখান থেকে চলে যায়। লি বলে, যেহেতু সে মুক্তটা খেয়ে নিয়েছে তাই আমি তাকে যখন তখন অনুসরণ করতে পারি। বাড়িতে আসার পর ইউ সে রক্তগুলো বাটির মধ্যে নিয়ে নেয়, কিন্তু নিজের অজান্তে লাল রঙের মুক্তটা সে খেয়ে নেয় আর বলে, আমাদের কাছে দুটো জিনিস আছে আর মাত্র একটা জিনিস লাগবে, কিন্তু এটা করতে তো আমার অনেক কষ্ট হতে পারে, কেননা লি আমাকে সন্দেহ করেছে। সে লিয়ানকে জিজ্ঞেস করে, তোমার আর শেনের মধ্যে কি সম্পর্ক? সে বলে, আমরা শুধু বন্ধু মাত্র, কিন্তু এটা সে বিশ্বাস করতে চায় না। এদিকে জিবফ্যাংয়ের কাছে একটা লোক এসে বলে, ইউ এখন টাউন গড টেম্পলে আছে। জিবফ্যাং তখন অন্য একটা মেয়ের সাথে কথা বলে আর কিছু নতুন পরিকল্পনা করতে থাকে। শ্যান আবারও লিয়ানের কাছে এসে বলে, তুমি আমাকে কেন ওই দিন বিয়ে করতে আসলে না? লিয়ান বিষয়টা এড়ানোর জন্য বলে, আমি এই বিষয় নিয়ে অন্যদিন কথা বলবো। তুমি কি জানো কিভাবে লিকে কাঁদানো যায়? সে বলে, এর জন্য আমাকে 100 টেল রূপা দিতে হবে। এতগুলো টাকার কথা শুনে লিয়ান তো প্রচণ্ড অবাক হয় আর বলে, আমার কাছে তো টাকা নেই। সে এরপর ইউ এর কাছে টাকা চায়, কিন্তু সে তো কোনো টাকা নিয়ে আসেনি। তাই লিয়ন বাধ্য হয়ে বলে, টাউন গডের টেম্পলের যে বাক্সটা আছে এটা থেকে তুমি টাকা নিতে পারো। শ্যান বলে, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এখানে কাজ করো অথচ এই টাকা তুমি আমাকে দিতে চাইছো। শ্যান তখন রেগে লিয়ানকে ধরতে চায়, কিন্তু সে লিয়ানকে ধরতে পারে না। সে বলে, আমি তোমাকে ধরতে কেন পারছি না? লিয়ান তাকে কিছু বলতে চায় না, তাই সে লিয়ানকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু তাও সে পারে না। শ্যান বলে, তার মানে তুমি আমাদের বিয়ের সময় যুদ্ধে গিয়েছো? আসলে শ্যান আর লিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় যুদ্ধ শুরু হওয়ার কারণে লিয়ান শেনকে বিয়ে না করে যুদ্ধে চলে যায় আর সেখানে লিয়ান মারা যায়। এজন্যই সে মৃত্যুর পর একজন টাউন গড হয়ে যায়। কিন্তু শ্যান একটা মানুষ হবার পরেও সে লিয়ানকে দেখতে পেত, কারণ তার কাছে ইনইয়ান চোখ আছে। এই ধরনের চোখ খুব অল্প মানুষের কাছেই আছে। শ্যান বুঝতে পারে তারা দুজনে মিলে লিকে লেথ ওয়াটার খাওয়াতে এসেছে, আর এটাও বুঝতে পারে এরা দুজনে হচ্ছে স্পিরিট পরি। সে এই সমস্ত কথা লিকে বলার জন্য যেতে নেয়, কিন্তু লিয়ান তাকে যেতে দেয় না আর তাকে বেঁধে ফেলে। লিয়ানের পর তাকে সমস্ত সত্য কথাগুলো বলতে থাকে। লিয়ান বলে, সে শুধুমাত্র তাকেই পছন্দ করে। আমার যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কাছে কোনো উপায়ও ছিল না। ওখানে যাওয়ার পর আমি বেঁচে থাকার চেষ্টা করেছি, কিন্তু তারপরও আমাকে মরতে হয়েছে। এখন যেহেতু আমি একজন মানুষ নই, তাই আমি তোমাকে উপেক্ষা করা ছাড়া কিছুই করতে পারি না। আমি চাইলে তোমার সাথে থাকতে পারবো না। তোমার এমন একজন মানুষের প্রয়োজন যে তোমার সাথে সব সময় থাকবে।
আমি অনেক কষ্ট করছি এই কাজটা নিয়ে। এই কাজটা যত দ্রুত আমি শেষ করতে পারবো তত দ্রুতই আমি হেভেনে গিয়ে আবারও জন্ম নিতে পারবো, আর তোমার সাথে আমি আমার পুরো লাইফটা কাটাতে পারবো। তার এ সমস্ত কথা শুনে শ্যানের চোখে পানি চলে আসে। লিয়ান তখন ইউকে ইশারা দিলে সে শ্যানের চোখের পানি নিয়ে নেয়। সে তার চুল আর তার হাত কেটে রক্তও নেয়। তারা দুজনে মিলে শ্যানের কিছু স্মৃতি ভোলাতে চাইছে। এরপর তারা দুজনে বাহিরে এসে স্যুপ বানাচ্ছিল। তখনই কিছু মুখোশধারী লোক এসে তাদের উপর অ্যাটাক করে। এটাতে লিয়ান ইউকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করে, আর ইউকে বলে এরা তোমাকে মারতে এসেছে, কারণ তারা আমাকে দেখতে পাচ্ছে না, তুমি এখান থেকে চলে যাও। সে তখন শ্যানকেও মুক্ত করে দেয়, আর সে সেই লোকগুলোর সাথে লড়াই করে। কিন্তু এক পর্যায়ে সে লোকগুলো শ্যানের চোখে কিছু পাউডার ছুঁড়ে দেয়, তার জন্য সে লড়াই করতে পারে না। তারা তাকে মারার আগে ওখানে ইউ চলে আসে। সে তাকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু লোকগুলো যখন ইউকে মারতে যাবে তার আগে সেখানে লি চলে আসে, আর তার এক আঘাতে প্রত্যেকটা লোককে ওখানে সে মেরে ফেলে। এরপর ইউ শ্যানের টেক কেয়ার করছিল। শ্যান বলে তুমি কি একজন স্পিরিট পড়ি? সে তার হাত ধরে, কিন্তু অবাক হয়ে দেখে সে তো একটা স্পিরিট পড়ি না, বরং সে তো মানুষ। শ্যান জিজ্ঞেস করে তুমি কিভাবে মানুষ হলে? ইউ মনে মনে বলে আমি দুঃখিত, আমি এটা তোমার কাছে লুকাতে হচ্ছে। সে বলে আমি একটা মানুষ, আমি কোনো স্পিরিট নই। আমার কাছেও ইয়ান চোখ আছে, তাই আমিও তোমার মতো লিয়ানকে দেখতে পাই। শ্যান তাই ইউ এর উপর আর কোনো সন্দেহ করে না। তাদের কথা বলার সময় লি ইউকে ডেকে নিয়ে যায়। সে বলে তোমাকে জিবফ্যাংয়ের লোকেরা মারতে চেয়েছে, তাই তুমি এই শহর থেকে চলে যাও। কিন্তু ইউ তো যাওয়ার পাত্র ছিল না। সে বলে আমি এখান থেকে কখনোই যাব না। লি বলে এখানে থাকলে তো তুমি মরতেও পারো, তাই তুমি চলে যাও। ইউ ঠিক আছে বলে সামনের দিকে যায়, কিন্তু আবারও দৌড়ে লি এর কাছে আসে আর বলে আমার অন্য শহরে কোনো আত্মীয় নেই, কিন্তু এ শহরে তুমি আছো, যে আমার ভাই। এটা শুনে লি অনেক অবাক হয়। ইউ বলে তোমার কি মনে নেই, আমরা দুজনে তো ভাই বোন, আমরা একসাথে রিচুয়ালটা পালন করেছি। কিন্তু তারপরেও লি তাকে রাখতে রাজি হয় না। তখন ইউ ওকে অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে, তাই লি বাধ্য হয়ে ইউকে রাখতে রাজি হয়। তোমার চোখের পানি পাওয়া আমার জন্য এবার অনেক সহজ হয়ে গিয়েছে। লি বলে আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি, যদি তুমি উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। রাতের বেলা লিয়ান ইউকে কিছু জিনিস দিয়ে বলে আমি এখানে লিকে কাঁদানোর জন্য পেঁয়াজ আর মরিচ রেডি করেছি, এগুলো দিয়ে তুমি মানুষকে সহজেই কাঁদাতে পারো। ইউ তখন খেয়াল করে তার হাতে থাকা ফুলটির পাতাগুলো ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে, এর মানে তার হাতে আর সময় অল্প রয়েছে। শ্যান এরপর লিকে বলে তুমি কেন ইউকে নিজের সাথে রাখতে চাও? তুমি কি জিবফ্যাংকে ধরার জন্য তাকে ব্যবহার করতে চাও? লি বলে জিবফ্যাং যেহেতু তাকে দেখে ফেলেছে, এর জন্য সে ইউকে মারতে চাইবে, আর সে আমার দেওয়া মুক্তটা খেয়ে নিয়েছে। তাই আমি যে কোনো সময় ইউ এর খোঁজ পেতে পারি, আর তার মাধ্যমে হয়তো আমি জিবফ্যাংকেও ধরতে পারবো। কিন্তু আমি এখনও জানি না ও আমার কাছে কেন আসছে। শ্যান বলে ইউ হয়তো তোমাকে পছন্দ করে। শ্যান পরদিন ইউকে তার রুম দেখাতে আসে আর বলে লি তোমার জন্য এটা রেডি করতে বলেছে। লি এর কথা শুনে ইউ অনেক খুশি হয়। শ্যান বলে লি তোমার পাশের রুমেই থাকে, তুমি যদি বিপদে পড়ো তাহলে লিকে ডাকতে পারো। রাতের বেলা লি গোসল করছিল, ইউ সেখানে এসে কিছু পেঁয়াজ ছিটাতে থাকে। সে অবাক হয়ে বলে তুমি এই সময় আমার রুমে কি করছো? ইউ বলে রাত হলেও তোমার গোসলটা একটু ভালো হওয়া দরকার, তাই আমি এই পেঁয়াজগুলো নিয়ে এসেছি। এটা বলে সে আবারও পেঁয়াজগুলো ছিটাতে থাকে। ইউ এটা করছিল যাতে এর কারণে লি কান্না করে। লি তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে বলে তোমার ভাগ্যটা অনেক ভালো হবে যদি আমি এই পেঁয়াজগুলো এখানে ছিটিয়ে দিই। লি রেগে ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে তুমি কি চাইছো? তুমি কেউ আমার সাথে গোসল করবে? তাহলে আসতে পারো, আমরা না হয় একসাথে গোসল করব। তার কথা শুনে বেচারি ভয়ে ওখান থেকে চলে যায়। লি এরপর গোসল শেষ হলে ইউ কিছু গাছের ডাল পুড়িয়ে নিয়ে আসে, যার ধোয়ার কারণে মানুষের চোখে সহজেই পানি চলে আসে। এগুলো সে লিয়ের চারপাশে ঘোরাতে থাকে আর বলে এখানে অনেক মশা, তাই আমি এমন করছি। লি বলে তোমার কি মশা তাড়ানো শেষ হয়েছে? তাহলে এখান থেকে চলে যেতে পারো। কিন্তু ইউ যাচ্ছিল না, তার জন্য লি তাকে রেগে বলে এখান থেকে চলে যেতে। ইউ চলে যাওয়ার সময় সে তাকে থামায় আর বলে তুমি চাইলে এখানে থাকতে পারো, আর এটাও এখানে রেখে দিতে পারো। পরদিন লি এর ঘুম ভাঙলে সে ইউকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে। লি ভাবে ও এখানে কি করছে। তখন তার মনে পড়ে আমি তো তাকে কাল রাতে এখানে থাকতে বলেছি। ইউর দিকে তাকিয়ে সে শ্যানের কথা মনে পড়ে। শ্যান বলেছিল মেয়েটা হয়তো তোমাকে পছন্দ করে। লি নিজেও তার কথা ভেবে মনে করতে থাকে ইউ হয়তো সত্যিই তাকে পছন্দ করে।
ইউ এর জন্য লি এর চোখের পানি নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই সে ভাবতে থাকে আমাকে তাকে কাঁদানোর জন্য ইমোশনালি অনেক গল্প শোনাতে হবে। ইউ বলে আমি একটা জায়গায় যেতে চাই। লি এর সেখানে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে তার কথা ফেলতেও পারে না। তারা যাবার সময় একটা হোটেলে ওঠে। ওখানে প্রথমবার লি কোনো মেয়েকে নিয়ে এসেছে। পাশে থাকা একটা লোক ইমোশনালি গল্প বলছিল, কিন্তু তার মাঝে অন্য একটা লোক লিয়ের সম্পর্কে বলতে থাকে। লি অনেক খারাপ একটা ডেমন। সে এতটাই খারাপ, তার মা বাবার মৃত্যুর পর সে প্রত্যেকটা মানুষকে নৃশংসভাবে মেরে ফেলেছে। তার তো কোনো মায়া নেই। তার কথা শুনে ইউ অনেক রেগে যায় আর বলে তোমরা লিয়ের সম্পর্কে কতটুকু জানো? তার সম্পর্কে না জেনে তোমরা কেন তার ব্যাপারে কথা বলছো? লোকগুলো তাকে নিয়েও হাসতে থাকে। এটা দেখে আবার লি রেগে যায় আর প্রত্যেককে ওখানে মারতে থাকে। তখন প্রত্যেকে ওখানে এতটা মারামারি দেখে ওখান থেকে সবাই চলে যায়। বাহিরে এসে লি ইউকে জিজ্ঞেস করে তুমি কেন আমার পক্ষ নিয়ে তাদের সাথে কথা বলেছ? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? ইউ বলে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তারা কথা বলার সময় ইউ ওখানে ফানুস দেখতে পায়, তাই সে ওখানে চলে যায়। তারাও তখন একটা ফানুস উড়াতে যায়। লি তাকে তার উইশের কথা বলতে বলে। লি ভেবেছিল ইউ তাকে পছন্দ করে, কিন্তু সে তো তার মিশন কমপ্লিট করতে এসেছে। ইউ ভাবে ওর অতীত অনেক কষ্টের, তাই এবার আমাকে ওর অতীত মনে করাতে হবে। পরদিন লি ঘুম থেকে উঠে তার কাপড় বদলাতে গিয়ে দেখে আলমারিতে কোনো কাপড় নেই। ইউকে জিজ্ঞেস করলে সে বলে আমি সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। লি বলে তুমি আমার জামা কাপড় কেন ধুয়েছ? ইউ তার মুখে হাত দিয়ে বলে তুমি সবসময় এমন রাগ কেন করো? লি শুধু তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ইউ কাপড় নিতে পারছে না দেখে লিকে সাহায্য করতে বলে। লি তখন ইউকে তার কাঁধে তুলে নেয়। তাকে নিচে নামানোর পর একটা বালতির সাথে পা লেগে দুজনেই পড়ে যায় আর আবারও একে অপরের দিকে তাকিয়ে থাকে। ইউ এর পর মার্কেটে আসে, কিন্তু সে ওখানে ডেস্টিনি লেডির লোকেদের দেখতে পায়, তাই সে তাদের পিছু করে। তারা আসলে জিবফ্যাংয়ের লোক ছিল। লোকগুলো ইউকে ধরার আগে লি ওখানে এসে তাদের মারতে থাকে। তারা লিয়ের সাথে না পেরে ওখান থেকে চলে যায়। লি বলে তুমি অচেনা লোকেদের পিছু কেন করছো? সে বলে আমি মনে করেছিলাম তারা স্পিরিট। লি বলে তার মানে তারা যেন আমাকে লেট ওয়াটার খাওয়াতে না পারে, তাই তুমি আমাকে প্রোটেক্ট করছো। ইউ তার কথাতে হ্যাঁ বলা ছাড়া কোনো উপায় পায় না। ইউর কথা শুনে লি অনেক বেশি খুশি হয়ে যায়। জিবফ্যাংয়ের লোকেরা এসে বলে তারা ইউকে মারতে পারেনি, কাজে ব্যর্থ হওয়ার কারণে জিবফ্যাং ওই লোকটাকে মেরে ফেলে। তখন আয়নায় থাকা মেয়েটি বলে তোমার কি আমার সাহায্যের প্রয়োজন? জিবফ্যাং হ্যাঁ বলে। তাদের কথায় আমরা জানতে পারি জিবফ্যাং নিজেও লিকে লেট ওয়াটার খাওয়াতে চায়, কিন্তু সে লেট ওয়াটার লিকে কেন খাওয়াতে চায় তার উত্তর আমরা পরের পার্টে জানতে পারবো। আজকের পার্টটি এই পর্যন্তই।